মন্ত্রীমশাই, আমির চাঁদের জন্য মনটা কেমন করছে। ও কি পারস্যে পৌঁছে গেছে? রাজবধূ, আপনারা নিজেদের মতো একটু সময় কাটান, সবাইকে নিয়ে এত ভাববেন না। কি দেখতে এসেছেন? আমার ছেলেকে কেড়ে নিয়েছেন বলে আমি কি ভেঙে পড়ব? না না, তা হবে না। চরম মাসুল দিতে হবে আপনাদের। রাজ রক্ত আমার শরীরেও আছে, আর রাজার চাল আমিও দিতে জানি। তুমি ভুল বুঝছো সুপ্রিয়া। মেয়েটা একটু বেশি কথা বলে, তবে তার মুখে কিসের যেন একটা মায়া আছে। কিন্তু ও কি রাজি হবে? তাছাড়া কুষ্ঠি না মিললে তো হবে না। কি এত বিড়বিড় করছো মনে মনে? না, তেমন কিছু নয়। ওদিকে পরিণীতার কেন যেন রাজবাড়ির জন্য চিন্তা হচ্ছে। আজই ওরা রাজবাড়িতে ফিরে যাবে। বৌরানী, আপনার কি মন কেমন করছে? চলুন, আপনাকে এই সকালবেলায় শাপলা দেখি দেখিয়ে নিয়ে আসি। সূর্যের আলো পড়লে যেন শাপলার পাপড়িগুলো জ্বলে ওঠে, তার সাথে পাখির গান। মন ভালো করতে আর কি চাই? আমরা আজই প্রাসাদে ফিরে যাব। তুমি কি আমাদের সাথে যেতে চাও ইয়ামিনী? চাই তো। ওখানে রাজা থাকে, রাজার বাড়ি দেখার স্বাদ কার না থাকে বলুন বৌরানী। তবে বাবা না গেলে আমিও যাব না। তুমি তোমার বাবাকে ভীষণ ভালোবাসো, সেটা তো জানলাম। আর কাউকে তোমার পছন্দ নয়? আচ্ছা, ইন্দ্রজিৎকে তোমার কেমন লাগে? মোটেও ভালো নয়, সবসময় কেমন যেন কথা বলে। আচ্ছা বৌরানী, উনি অমন কেন? ইয়ামিনী, উনি ভীষণ ভালো, একজন বীর। জানো তো উনি কত বিপদ থেকে প্রাসাদকে বাঁচিয়েছে। আচ্ছা বৌরানী, রাজবাড়িতে কে কে থাকে? এই বাড়ির মতো কি মাত্র দুটি প্রাণ থাকে, নাকি অনেক অনেক মানুষ? অনেক অনেক মানুষ একসাথে আপন হয়ে একই ছাদের নিচে থাকে। আপনি চলে গেলে আমার ভীষণ কষ্ট হবে। আমার তো দুইটা বন্ধু, ওই শাপলা দেখি আর বাগানের ফুল গাছগুলো, ওরাই আমার প্রাণ। আপনি আসার পর কি যে ভালো লেগেছে। ইয়ামিনী মা, এদিকে একটু এসো। বলো বাবা। এত কথা কেউ বলে নাকি? কথার সাথে কাজেরও তো মিল থাকতে হয় মা। মানুষ কাজ দেখে বিচার করে। আয় মা, হাতে হাতে একটু সবকিছু গুছিয়ে দে। ওদিকে মহারাজার শরীর ভীষণ খারাপ। রাজগুরু আর রাজবৈদ্য তাকে সেবা করছে। মহারাজের চেতনা নেই। কি বুঝছেন রাজবৈদ্য? মহারাজের অধিক চিন্তার ফলে এমন চাপের সৃষ্টি হয়েছে। শরীর ঠান্ডা, ওদিকে অধিক মাত্রায় রক্তচাপ বেড়ে গেছে। মহারাজ এই কয়দিন খাওয়া দাওয়া করেননি, অনেক দুর্বল হয়ে পড়েছেন। এখন তবে কি করা উচিত? মহারাজকে আনন্দে রাখার ব্যবস্থা করতে হবে, কারণ মহারাজ এভাবে মনের কষ্টে ভুগলে শরীরের পক্ষে তা আরো অধিক ক্ষতির কারণ হবে। আমার মনে হয় যুবরাজ আর রাজবধূকে এখানে ডেকে পাঠানো উচিত, কিন্তু মহারাজ তো ওদের নিজেদের মতো থাকতে দিতে আদেশ দিয়েছেন। ইন্দ্রজিৎ প্রাসাদে নেই, কি যে হবে। আমি একটা কথা বলবো রাজগুরু মশাই। হ্যাঁ, বলুন রাজবৈদ্য। আপনি বরং প্রহরী পাঠিয়ে ইন্দ্রজিৎকে ডেকে পাঠান। ও এলেই বরং পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া যাবে। ইন্দ্রজিৎ আর রাজপুত্র রাজ্যে ফেরা নিয়ে কথা বলছে। পরিণীতা আর এখানে থাকতে চাচ্ছে না। ওর নাকি রাজ্যের জন্য মন কেমন করছে। আমাদের ফিরে যাওয়া উচিত। তা বেশ, চলো তবে। তোমরা তৈরি হয়ে এসো, আমি বরং নাও প্রস্তুত করতে বলি। সেই বরং ভালো। তখন রাজপুত্র গেল পরিণীতার কাছে। পরিণীতা, চলো, আমরা এখনই প্রাসাদে রওনা হব। যুবরাজ এতদিন পর এলেন, আর একটা দিন না হয় থেকে যান। আবার আসবো রঘুনাথ কাকা, তুমি একদম মন খারাপ করো না। আর ইয়ামিনীকে দেখে রেখো, ওর সব দায়িত্ব আমাদের। রঘুনাথ কাকা, আসি। তোমরা সাবধানে থেকো। বৌরানী, আপনি আবার আসবেন তো? আমাকে আপনার মনে পড়বে, ভীষণ মনে পড়বে ইয়ামিনী। চলি। এরপর রাজপুত্র পরিণীতা আর উজির পুত্র রাজপ্রাসাদে ফিরে এলো। রাজবাড়ির প্রধান ফটকে ওদের দেখা হলো এক রক্ষীর সাথে। নতুন মন্ত্রী, আপনি এসেছেন। রাজগুরু মশাই এখনই আমাকে আপনার কাছে যেতে অনুমতি দিয়েছেন। তুমি যাও, আমি এখনই দেখা করব রাজগুরুর সাথে।
প্রাসাদটা কেমন যেন প্রাণহীন মনে হচ্ছে। পিতা তো এই সময় বাগানে পায়চারি করেন, কিন্তু পিতাকে তো বাগানে দেখতে পেলাম না। এরপর ওরা তিনজন গেল মহারাজের কক্ষে। মহারাজের এমন অবস্থা দেখে রাজপুত্র আর পরিণীতা বেশ অবাক হলো। আমির চাঁদের মৃত্যুর খবর শুনে পরিণীতা সেটা কিছুতেই মেনে নিতে পারল না। রাজপুত্র, আমার কথা শুনে যদি আমির চাঁদকে প্রাসাদে রাখতে, তবে এসবের কিছুই ঘটতো না। তোমার জন্যে আজ আমির চাঁদ আমাদের ছেড়ে গেছে। আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। পরিণীতা, পরিণীতা শান্ত হও। আমি যা সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা রাজ্যের ভালোর জন্যই। যে ভালোর জন্য একটা শিশুর প্রাণ চলে যেতে পারে, তেমন ভালোর কি আদৌ কোনো প্রয়োজন আছে? শান্ত হও রাজবধূ। আমি জানি তুমি আমির চাঁদকে অধিক পছন্দ করতে, কিন্তু মা, যেখানে মৃত্যু লেখা আছে সেখানে তাকে পায়ে হেঁটে যেতে হয়। যা হওয়ার তা তো হয়েই গেছে। এসব ভেবে আর কি হবে? তার চেয়ে যে আছে আমাদের উচিত তাকে সুস্থ করে তোলা। আমার মন বলছিল রাজ্যে নিশ্চয়ই কিছু হয়েছে, তাই তো রাজ্যের জন্য প্রাণটা এমন ছটফট করছিল। পিতার এমন অবস্থা কি করে হলো রাজগুরু মশাই? মহারাজ গিয়েছিলেন রাজকন্যা সুপ্রিয়ার সাথে দেখা করতে। ওখানে বাবা মেয়ের কথা কাটাকাটি হয়েছিল। তারপর অতিরিক্ত চিন্তা করে না খেয়ে থাকার কারণে মহারাজের এই অবস্থা। রাজবৈদ্য নিশ্চয়ই পিতাকে দেখেছেন। পিতা এখন কেমন আছে রাজগুরু মশাই? এখন অনেকটা ভালো। রাজবুদ্ধ গেছে তার কক্ষে বিশেষ পাচন তৈরি করতে। তবে মহারাজকে আনন্দে থাকতে হবে, এমন কিছুর আয়োজন করতে হবে তাতে তিনি আরো দ্রুত সেরে উঠবেন। পিতা তো যাত্রা দেখতে পছন্দ করতেন, তবে কি সেই নাটক দলকে ডেকে পাঠাবো? রাজগুরু মশাই, আপনি বরং ইন্দ্রজিৎ আর ইয়ামিনীর গ্রহ নক্ষত্র বিচার করে দিন। তেমন হলে আমরা ওদের বিয়ে দিয়ে দিতেই পারি। তাহলে প্রাসাদে একটা উৎসবও হবে, মহারাজও আনন্দ পাবেন। আপনার বিচক্ষণ সিদ্ধান্ত আমাকে মুগ্ধ করে রাজবধূ। আমি এখনই সব দেখে আসছি। রাজগুরু চলে যেতেই মহারাজ চোখ খুললেন। পিতা, এখন কেমন লাগছে? আগের চেয়ে অনেক ভালো পরিণীতা। কিন্তু তোমরা এখানে? তোমাদের তো 7 দিন ওখানে বেড়ানোর কথা ছিল। আপনার এই অবস্থা হলো কেমন করে পিতা? আপনি নিজের খেয়াল না রাখলে তো আমি এখানে আর থাকতে পারবো না। আমাদের মাথার ওপর তো আপনার ছায়াটা বড্ড প্রয়োজন। বটবৃক্ষ যেমন ঝড় পাড়ি দিয়েও নিচে আশ্রয় নেওয়া পথিককে নিরাপদে রাখে, ঠিক তেমনই। রঘুনাথ তোমাদের পুরনো প্রাসাদের ব্যাপারে কিছু বলেনি? পিতা, আমরা সেই প্রাচীন গুপ্তধন, প্রাচীন পাণ্ডুলিপি উদ্ধার করে আপনার জন্য এনেছি। সত্যি বলছো? এত বছর পর পাওয়া গেল সেই অমূল্য গুপ্তধন। আজ থেকে সেই পাণ্ডুলিপির দায়িত্ব তোমাদের উপর। যত্নে রেখো, কারণ ভুল হাতে পড়লে সর্বনাশ হবে। ঠিক আছে পিতা, আপনি এখন বিশ্রাম নিন, আমরা পরে আসব। আমি তো আগেও একলাই থাকতাম, কিন্তু আমার কেন এত খারাপ লাগছে? সত্যি, বড় হলাম ফুল আর গাছের সাথে গল্প করে, আর একটা দিন মানুষগুলোর সাথে কাটিয়ে মনে হচ্ছে তারা আমার কত আপন, কত দিনের চেনা। আসলেই মানুষের মধ্যে কত মায়া। সবার মধ্যেই মায়া, নাকি আমার মধ্যে মায়ের দেখা পেয়েছো? আপনি এখানে এলেন কেমন করে? আপনি না চলে গিয়েছেন? তুমি যেতে দিলে কোথায়? তোমার টানে তো ফিরে এলাম। ইস, আমার যেন ওনাকে টেনে আনতে বড্ড বয়েই গেছে। আপনার কাজ থাকলে বাবার কাছে যান। আমার সাথে কেউ কথা বলতে দেখলে আমার বদনাম হবে। কার সাথে কথা বলছিস মা? ভেতরে চল। এই ভর দুপুরে কেউ বাগানের গাছের সাথে কথা বলে? গাছ? ও হ্যাঁ, গাছ। আচ্ছা বাবা, জীবনের রং কেমন হয় তুমি কি জানো? ওদিকে রাজগুরু অনেক চিন্তিত। তিনি কি করবেন কিছুই বুঝতে পারছেন না। কি বন্ধু, আমাকে তো খুব বলতে। তুমি জীবিত আর আমি মৃত, এখন কি ভাবছো? এখন কি ইয়ামিনীর কথা ভাবছো? না রাজপুত্র, রাজ্যের পশ্চিম দিকে যুদ্ধের গন্ধ পাওয়া যায়, কিন্তু কোনো মানুষের সাথে নয়। ওরা শুনেছে রক্তচোষা। কেউ কখনো ওদেরকে দেখেনি। দেখবে কেমন করে? দেখার আগেই তো সব শেষ। তাহলে তো আমাদের সেখানে যাওয়া উচিত। তাতে কোনো লাভ হবে না। ওরা কোথায় থেকে আসে আর কোথায় যায়
সেটা কেউ জানে না। ওরা ভীষণ ভয়াবহ। তুমি ওসবে মাথা ঘামিও না, আমি আছি তো। চলো রাজগুরুর কাছে গিয়ে জেনে আসি তোমার বিয়ের যোগ কবে আছে। স্বয়ং মন্ত্রীমশাইয়ের বিয়ে বলে কথা। তো বন্ধুরা, কি হতে চলেছে এবার? ইন্দ্রজিৎ আর ইয়ামিনীর বিয়েটা কি হবে, নাকি আবার নতুন কোনো বাধা আসতে চলেছে? সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।